যত বুড়িরা ছিল তারা নিজেদের কাপড় খুলে হাতে চলছে পা উপরে, লাইক আ ডাইনি। আমরা রেকর্ডিং যখন চেক করি, ঠিক আছে, মুখটা একদিকে জলা, পুরো পুরো একদিকে জলা এক পোর্শন সাইড, আরেক পোর্শন সাইডে চুলটা মুখটার মাঝখানে মানে ফ্লোয়িং করছে খাওয়ার মতো। আর পরে আছে একটা বিয়ের বেনারসির মতো শাড়ি, ঠিক আছে, মানে হব হব বিয়ে ভাব, সেরকম একটা পিশাচিনি। ও বলছে আমি নিয়েছি, আমাকে মেরে দেওয়া হয়। আমার আমার আব্বুরা মানে মুসলিম ছিল, তো আমার আব্বুরা আমাকে মেরে দেয় পেটের মধ্যে, নিয়ে চায় না বলে। আজকের ঘটনাগুলি আমাদের সাথে শেয়ার করেছেন কুনাল। ঘটনাগুলি যেমন ভয়ানক ঠিক তেমনই মর্মান্তিক। এই রকম ঘটনা আজকের আগে আমাদের চ্যানেলে শেয়ার হয়েছে বলে আমার অন্তত মনে পড়ছে না। আপনি শুনছেন টেরর এফএম, আমি অর্পণ আছি আপনাদের সাথে। আজকের এপিসোডটিতে একটি ইমোশনাল রোলার কোস্টারের মধ্যে দিয়ে আপনারা যেতে চলেছেন, যেখানে কখনো হয়তো ভয় পাবেন, কখনো বা বিস্মিত হবেন, আবার কখনো বা আশ্চর্য হবেন এটা ভেবে যে এটা কি আদৌ সম্ভব, আবার কখনো খুব কষ্টও অনুভব করতে পারেন। কুণালকে জানাই অসংখ্য ধন্যবাদ। আপনারা আজকের এপিসোডটি শুনে কেমন লাগলো জানাতে অবশ্যই ভুলবেন না কমেন্ট করে, আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে ফেলবেন। আর একটা কথা বলতে চাই, প্লিজ ইউজ হেডফোন ফর বেস্ট এক্সপিরিয়েন্সেস। এছাড়া যেটা আমি প্রতিবারেও বলে থাকি, আপনারা যদি জীবনে ঘটে যাওয়া কোনো এক্সপিরিয়েন্স আমাদের সাথে শেয়ার করতে চান, তাহলে নিচে দেওয়া ডেসক্রিপশন বক্সে আমাদের ইনস্টাগ্রাম প্রোফাইলের লিঙ্ক, হোয়াটসঅ্যাপ নাম্বার এবং ফেসবুক প্রোফাইলের লিঙ্ক দিয়ে দেওয়া আছে, সরাসরি যোগাযোগ করে ফেলতে পারেন। তো আর বেশি দেরি করব না, শুরু করছি আজকের এই ভয়ানক একটি টেরিফাইং কল রেকর্ডিং। Tune in and turn up the fear. This is Terror FM. হ্যালো, হ্যালো, কেমন আছো কুণাল? কালকে তো সরস্বতী পুজো। একদম। তুমি তো বোধহয় সিঙ্গেল নাকি? না এখন তুমি মিঙ্গেল আছো? না, কালকে আমার লিভ আছে। আমি সেটা জিজ্ঞেস করছি না। তুমি এখন তো জানোই ফেব্রুয়ারি মাস আসতে চলেছে, একটা ভয়ঙ্কর মাস সিঙ্গেলদের জন্য। তো তুমি কি সিঙ্গেল না এখন এই মুহূর্তে, তোমার পার্টনার রয়েছে? আমার বলতে গেলে পার্টনার রয়েছে। ও তাহলে তো খুবই ভালো পার্টনার রয়েছে। ভালো ব্যাপার। যাই হোক, কালকে দিনটা এনজয় করো। আগে থেকে আগাম উইশ দিয়ে রাখলাম, ভালো করে এনজয় করো, ভালো থ্যাংক করে ইউ, করো। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। তো যাই হোক, তোমার সাথে আমার শেষবার যখন কথা হয়েছিল, সম্ভবত ফেসবুকে তোমার সাথে আলাপ হয় এবং তুমি আমাকে জানাও যে তোমার লাইফে এরকম অনেক ঘটনাই ঘটেছে এবং তুমি সম্ভবত আইবিএম এ কাজ করতে একটা টাইমে, এবং নাইট একদম, ডিউটি হ্যাঁ, করার আমি টাইমে অনেক কিছু ফেস করো, যেগুলো আমি কিছুক্ষণ আগে শুনছিলাম তোমার মুখ থেকে। তো আজকে আমার যে অডিয়েন্স আছে তাদের কাছে যদি তোমার যে ঘটনাগুলো আছে পুঙ্খানুপুঙ্খ ডিটেল সহকারে যদি তুমি শেয়ার করতে ইচ্ছুক থাকো। একদম কোনো অসুবিধা নেই, আমি শেয়ার করবো তোমার সাথে। সো তোমার যে একটা যেটা ঘটনা শুনছিলাম, কেষ্টপুরে একটা ঘটনা ঘটেছিল। তো সেই ঘটনাটা কিরকম ভাবে স্টার্ট হয়েছিল এবং কিভাবে এক্স্যাক্টলি এই ঘটনাটা মোড় নিয়েছিল, তুমি যদি একটুখানি আমাদের সাথে শেয়ার করতে। তো যখন আমি প্রথম কলকাতায় যখন জব করি, আইবিএম অফিসে আমি জব পাই, ঠিক আছে। আচ্ছা, তো সালটা আমাদের কোন ট্রেনিং সাল হবে এটা? 2019। খুব একটা বেশি দিন না। না, ওই তোমার 6 বছর আগেকার ঘটনা, আচ্ছা। ঠিক আছে। তো প্রথম প্রথম আমাদের ট্রেনিং পিরিয়ড হতো নাইটে, ঠিক আছে। আমরা নাইটে সবকিছু ইয়ে করতাম, ডিউটি করতাম নিজেদের মতো করে। তো হঠাৎ একদিন আমার একটা কলিগ বলে যে আমি লাস্ট ড্রপ নেব না। আমি বললাম কেন রে, তুই তোর বাড়ির সামনে তো সব আমাদের ইয়েরা থাকে, ফিমেল কলিগরা থাকে, তো তুই লাস্ট ড্রপ নিবি না কেন? তোর এখান থেকে বাড়ি তো সামনাসামনি হবে, ঠিক আছে। তো আমার বাড়ি হচ্ছে, আমি যেখানে স্টে করতাম পিজি, আমার পিজি হচ্ছে ইয়েতে সাপুরজি পালুন্ডি। ওর পিজি আরো আগে, ও করুণাময়ী পিজি, তো সেখান থেকে ওর কেষ্টপুরে ইয়ে সুবিধা হতো ইয়ে করে দিতে, ড্রপ করে দিয়ে দিক দিয়ে। কারণ ড্রাইভার বলতো আমার বাড়িও করুণাময়ীতে, তুমিও করুণাময়ীতেই থাকো, তো তোমাকে একবার নিয়ে আমি বাড়ি ফিরে যাবো। আমি বলতাম ভালো কথা, তো তোর তো এক্সট্রা কোনো চার্জেস লাগবে না, গাড়ি ভাড়াও লাগবে না, ও যখন বলছে এইভাবে করবে। সেই মতো করে আমরা কথা বলে নিচ্ছি আমাদের ড্রাইভারের সাথে, যে কে কিভাবে যাবে না যাবে সেইভাবে আমরা কথা বলে নিতাম, খুব ফ্র্যাঙ্ক থাকতাম আমরা সব ড্রাইভারদের সাথে।
তো সে বললো আমি লাস্ট ড্রপ নেবো না। না ঠিক আছে, হয়তো হলো নাইটের কোনো প্রবলেম আছে বা ঘুম টুম হয় না, সেই মতো করে তোর প্রবলেম হয়। তো হুম। আমি ফোন করে বললাম ঠিক আছে, আমি স্যার বললাম স্যার ও আজকে থেকে নাইট করবে না, ওর নাইটে আমি করবো, ও আমার ইভিনিং শিফটে চেঞ্জ করে নেবে। বলে আচ্ছা ঠিক আছে, কোনো কোনো অসুবিধা নেই। তো আমি রীতিমতো একদিন আমাকে বলছে যে ফিমেলদের সঙ্গে অত আমার ড্রপ পড়েনি, সেই প্রথম সপ্তাহ 2 সপ্তাহ 3 সপ্তাহ এরকম ড্রপ পড়েনি, হঠাৎ একদিন 4 সপ্তাহ পর্যন্ত ড্রপ পড়ে। তো আমি যখন ছাড়তে যাই, যে মেয়েটার সাথে ও গেছিল সেই মেয়েটাকে আমিও ছাড়তে গেছি। প্রথম সপ্তাহ কিছু ফিল করিনি, যেমন প্রথম প্রথম আমি ছাড়তে যাই। তো আচ্ছা। কয়েক মাস যেতে না যেতেই, 2.5 মাস যেতে না যেতেই হঠাৎ আমি একটা জিনিস ফিল করি, একটা ভাইবসের মতো কাজ করছে আশেপাশে। মানে কিরকম? ধরো ও বাড়িতে আমি ছাড়তে গেছি, তো হুম। মনে হচ্ছে আমার সাথে কেউ হাঁটছে ওর সাথে সাথে। মানে আমি ওকে ফেরত দিয়ে বাড়িতে ঢুকিয়ে দিয়েছি, মানে আমি ওর মাকে বলছি কাকে আমার ছেড়ে দিয়ে গেলাম, ঠিক আছে আপনি, ও ঢুকে যাওয়ার পর বললো ঠিক আছে দাদা বাই গুড নাইট বলে আমি রিটার্ন করছি। তো মনে হচ্ছে আমার সঙ্গে কেউ একজন হাঁটছে, মানে আমার আচ্ছা। পাশ দিয়ে হাঁটছে। রাত 3টে তখন ঘটনাটা বলছি, ঠিক আছে, রাত 3টে তখন। আর ওই রাস্তাটা কেউ নেই, ঠিক আছে, আমি একাই আসছি। আমি দেখেছি আমার ক্যাব দূরে দাঁড়িয়ে আছে মোড়ের মাথায়, ঠিক আছে, আর বাদ বাকি পুরো শুনশান রাস্তা। কারোর বাইকে হয়তো লাইট জ্বলছে, কারোর বাইকে হয়তো কেউ প্যাকিং করছে, হয়তো 4টে 5টা ট্রেন ধরবে কোথাও যাওয়ার জন্য, সেরকম সব ওইখানে ম্যাক্সিমাম ওইখানটা জায়গাটা যে হকারদের বাড়ি, ঠিক আচ্ছা। আছে, একটা হকাররা যারা চেঁচামেচি করে সেরকম একটু হুল্লোড় ভাব বাচ্চাদের মতো, কিন্তু এখান থেকে কেউ বেরোয়নি, ওই জায়গাটা কিন্তু কেউ বেরোয়নি, সব নিজেদের ঘরের মধ্যে কিছু না কিছু করে যাচ্ছে। হুম। গলিটা কি আমি পুরো লক্ষ্য করে অন্ধকার ছিল? পুরো অন্ধকার। আমি লক্ষ্য করলাম আমার বাড়ির অপোজিটে একটা কলা গাছ আছে, যে কলা আচ্ছা। গাছটা এলেই না, সে কলা গাছটা এলেই না মনে হয় আরো ভাইবসটা মনে হচ্ছে আরো ভাইব্রেট, মানে খুবই শক্ত খুবই স্ট্রং, যেটা আমরা বলি কিছু একটা ফিল করলে যেটা মনে হয় যে খুব হাই ভাইব্রেশন হচ্ছে বা হাই ভলিউম একটা আওয়াজের মতো। তো মনে হচ্ছে একটা হাই ভাইব্রেশন কাজ করছে এখানটাতে। মানে আমি তোমার বললাম ঠিক মনে আছে হচ্ছে কি তোমার পাশে কেউ একজন দাঁড়িয়ে আছে বা চলছে, এটা আরো বেশি স্পষ্ট মনে হ্যাঁ, হচ্ছে মানে তোমার? আমার সঙ্গে মনে হচ্ছে, মানে আমার স্পষ্ট মনে হচ্ছে আমার কাঁধে কেউ হাত দিয়ে আছে, ঠিক আছে। আমি আচ্ছা। 2 দিন 3 দিন কাটিয়ে নেওয়ার পর না, আমি ওই মেয়েটাকে একদিন রাত্রেবেলা জিজ্ঞেস করলাম, যে যেদিনকে আমি ছাড়তে গিয়ে তার পরের দিন আমি জিজ্ঞেস করলাম, হ্যাঁ রে, তোর বাড়ির আশেপাশে কোনো ঘটনা ঘটেছিল? তো বলে কিরকম ঘটনা বলো তো কুণাল দা? আমি বললাম, এরকমই, মানে সামথিং ইনসিডেন্ট দ্যাট হ্যাপেন্স, মানে কোনো বাজে ঘটনা বা কোনো কিছু তোদের নস্টালজিয়ার মধ্যে আছে এখনো পর্যন্ত, যে এটা হওয়া উচিত ছিল না, এটা করা উচিত ছিল না কারোর জন্য? বলছে হ্যাঁ, একটা 2 মাস আগে একটা বউ এখানটা সুসাইড করেছে আমাদের বাড়ির পাশেই। আমার শুনে একটু খটকা লাগলো, সুসাইড করার কারণ কি বা কি জন্য, ঠিক হুম। আছে। অত আমি মাথা না ঘামিয়ে না নিজের মতো করে যাতায়াত করতাম ওকে ছেড়ে দিয়ে আসার পর। তো হঠাৎ একদিন আমি এই ঘটনাটা শুনি যে সুসাইড করে, আর আমার মনে যাবে তো কেন, কি জন্য? এটা তো হয় অনেক টাইম ইনসিডেন্ট, কি জন্য বা কি কারণে যেন একটা মেয়ে সুসাইড করলো বা একটা বউ সুসাইড করলো, হঠাৎ এটা আগ্রহ হয়েছে। হুম। তো আমি যখন ফিরছি ওর বাড়ি থেকে দিয়ে, তো ঠিক ওই কলা গাছটা যেখানে দাঁড়িয়ে আছে, যেখানে কলা গাছটা, সেখান থেকে আমি আর মুভমেন্ট করতে পারছি না, মনে হচ্ছে আমার বডি পুরো স্ট্রিপ হয়ে গেছে। একটা পা পিছন দিকে একটা পা এগিয়ে, মানে যেরকম রানিং পজিশন আমরা নিই না, যে দৌড়াবো বা হাঁটবো যে মুভমেন্টে, একদম সেরকম। আর আমার কোনো বডি মুভমেন্ট নেই, মনে হচ্ছে আমি কিছু চেন দিয়ে আটকে রেখেছি, এরকম ফিল। হাতও নাড়তে পারছো না? হাতও নাড়তে পারছি না, পুরো বডি আচ্ছা। আমার, মনে বলছি তো পুরো বডি আমার স্ট্রিপ, মানে আমি যে ফ্রিলি বেরিয়ে যাবো কিছুর থেকে, যে আমি দৌড়াবো বা কিছু হবো, সেরকম পজিশন আমার নেই। তো স্ট্রেট টুয়ার্ডস আমার যে ড্রাইভার আঙ্কেল বা ড্রাইভার দাদা, আমি বলবো ওনাকে, আঙ্কেলও বলবো না, আমার থেকে জাস্ট কতটা বড় হবে, 45 এজ হবে ওনার, আমি ওকে দাদাই বলতাম। দাদাটা কিছু জিনিস জানতো, কারণ একে তো বলে দিচ্ছি মুসলিম, ঠিক আছে, মুসলিমদের কিন্তু একটা জিনিস থাকবে, দেখবেন আওয়াজ করলে কিন্তু অনেক কিছু ক্যাচ করতে পারে। তান্ত্রিক জাতীয় কাজ ওরা করে অনেক বেশি, যে ওরা বুঝতে পারে যে কার সাথে কি প্রবলেম হচ্ছে না হচ্ছে। তো সে আমাকে দেখতে পেয়ে আমার বন্ধুটাকে বললো যে তুই ওর কাছে আগুন নিয়ে যা, আগুন। আগুন নিয়ে যাওয়াতে কি হচ্ছে, আমি দেখলাম পুরো বডিটা ফ্রি হয়ে গেল। আমি ওকে নিয়ে দৌড়ে পালিয়ে এলাম, এসে ক্যাবের মধ্যে বসলাম, বসার পর বললাম কি হয়েছিল আমার সাথে, আমি জানতে নিজেকেও ইচ্ছা করলো
যে কি জিনিসটা হলো। তো পরের দিনকে মেয়েটাকে ফোন করি, বুঝলি দেখ আমি তোকে আজকে ড্রপ, মানে আজকে আমার অফ আছে, ঠিক তোমার সাথে দেখা কর, আমার সাথে এরকম ঘটনা ঘটেছে। আমি বলছে, মেয়েটা বলে তুমি ঠিক আছো তো? প্রথম কথা আমাকে জিজ্ঞেস করে যে তুমি ঠিক আছো তো? আমার হ্যাঁ আমি ঠিক আছি, কেন বলতো? বলছে ইমিডিয়েট দেখা করো তুমি আমার সাথে। আমি দেখা করি, ঠিক আছে, একটা ক্যাফেতে গিয়ে ওর সঙ্গে আমি দেখা করি। দেখা করে গিয়ে আমি জানতে পারি যে ওইখানে যারাই গেছে ওকে ছাড়তে, অথবা কেউ যদি ওই টাইমে পেরিয়েছে, ঠিক টাইমটা বলে দিচ্ছি 3:15, যারা ওই 3:15 ওই টাইমে যে কলা গাছটা থেকে পেরিয়েছে তাদের কিন্তু 7 দিনের মধ্যে মৃত্যু হয়েছে, অথবা কেউ পাগল হয়ে গেছে। আচ্ছা। ঠিক আছে, আমি বললাম কেন? বলছে ও যে সুসাইড করেছে সেটা সুসাইড নয়। মেয়েটা বললো আমাকে, যার বাড়ির পাশে থাকতো, যে মেয়েটা সুসাইড করেছিল কথা বলছি, আর যে আমাকে এই ঘটনাটা বলছে ও কিন্তু সুসাইড করেনি, ইট ওয়াজ আ প্ল্যান্ড মার্ডার, মানে ওর শ্বশুরবাড়ির লোকের ওকে মার্ডার করেছিল। মার্ডার করে বডি ঝুলিয়ে দিয়েছিল? হ্যাঁ, মার্ডার করে বডিটাকে ঝুলিয়ে দেয়, মানে গলার মধ্যে দড়ি দিয়ে মেরে তারপর সুসাইডের মতো ওকে ঝুলিয়ে দেওয়া হয়, হ্যাঙ্গিং করে দেওয়া হয়। আচ্ছা। বললাম সেটা কেস পুলিশ বলছে না, সেটা ন্যাচুরাল ডেথ বলে, সুসাইড বলে, ওটাকে আপাতত কেসটা পুরোপুরি ক্লোজ হয়ে গেছিল। তারপর থেকে ও শুরু করে এই তাণ্ডব, যে বলে এইটা তোমার সাথে নেই, এটা অলরেডি আরো 10 জনের সাথে গেছে, তুমি যে 11 নম্বর, তুমি ফেরত এসছো 11 নম্বর হিসেবে, এইটা ওনাদের ভগবানের কাছে আশ্বেস ধন্যবাদ যে তুমি ফেরত এসছো, যে তোমার কোনো আঁচড় লাগেনি, কোনো যাবতীয় তোমার কাছে কোনো মেন্টাল বা ডিসমেন্টালের কোনো ইয়ে হয়নি, সাপোর্ট পাওয়া যায়নি, যে তুমি পুরোপুরি মেন্টাল হয়ে গেছো, মানে পাগল টাইপের হয়ে গেছো, সেটা তুমি নও, পুরোপুরি ন্যাচারাল হয়ে আছো। বললাম কেন? বলছে এরকম 10 জনের সাথে অলরেডি হয়েছে, যে 10 জনের মধ্যে 3 জন নিজেকে সুসাইড করেছে, আর বাকি 7 জন মেন্টাল, তাদের পাগলের ডাক্তারের সঙ্গে লিঙ্ক আপ আছে, মানে তারা রেগুলার চেক আপ করাতে যায়, মানে এরকম ফ্যামিলি ওদের এখানে থাকে। বললাম তাই নাকি? বলছে হ্যাঁ। এই ঘটনা খুবই মারাত্মক যে ঘটনা ঘটেছে। আমি বললাম কেন বা কি জন্য? বলছে ফর ডাউরি, জানোই তো টাকা পয়সা না দিলে বউদেরকে মারা ধরা এই করা সেই করা তো হয়, তুমি জানোই। সে অ্যাকচুয়ালি চায় যে ওই ফ্যামিলিটাকে মারতে, কারুর ভেতরে ঢুকে হোক বা কারুর থ্রু দিয়ে হোক মারার জন্য। আচ্ছা। সেই ফ্যামিলিটাকে মারতে গেলে সেই ফ্যামিলিটা এখানে থাকে না, কোথায় থাকে সেটাও তো জানা নেই। কারণ ওই জায়গাটা তোদের শুদ্ধ করা দরকার, যখন এরকম ঘটনা ঘটেই গেছে। তো বলে না, আমাদের এই গত মাসে ডাকা হয়েছে এক তান্ত্রিককে, সে শুদ্ধ করে দিয়ে যাবে বাড়িটা, যাতে কোনো প্রবলেম বেশি না হয়। অনেকজনের এরকম প্রবলেম হতো, অনেকজনই হতে, সে বাড়িটাকে বন্ধ করে দিয়ে যাবে, পুরোপুরি লক করে দিয়ে যাবে। ভালো। আচ্ছা, তুমি যখন ওইখান দিয়ে আসছিলে এবং তোমার পা যখন আটকে গেছিল ওইখানে, তাও তোমার কতক্ষণ ওখানে ওইরকম অবস্থায় ছিলে তুমি? ধরো আমি ওকে নামাতে গেছি 3:15, ঠিক আছে, অন্তত আমি 20 মিনিট, 3:35 পর্যন্ত আমি ওরকম ছিলাম। আমার ড্রাইভার আর যারা বন্ধু, ওরা কিন্তু 20 মিনিট ধরে নিজেদের সঙ্গে গল্প করছিল। আমি যখন চিৎকার করবো বা মুখ দিয়ে আওয়াজও বের করতে পারছি না সেরকম ভাবে, কি কারণে যখন ড্রাইভারটা মুখের দিকে তাকিয়ে, তখনও বুঝতে যে আমি একটা বিপদের মধ্যে পড়েছি। 20 মিনিট ধরে মানে তুমি ওইখানে ওরকম ভাবে স্ট্যাচু হয়ে দাঁড়িয়েছিলে? হ্যাঁ, মানে স্ট্যাচু হয়ে দাঁড়িয়ে আছি, মানে আমি মুখ দিয়ে আওয়াজ করছি, সে আওয়াজও বেরোচ্ছে না। সেই যে স্ট্যাচু হয়ে দাঁড়িয়ে সে আওয়াজ আমার বেরোচ্ছে না। আমি এখন যে তোমাকে এই কথাটা যে নিজের এখনো পর্যন্ত গায়ে কাটা দেয় কথাটা ভাবলে, যে আমার সাথে কি ঘটনা ঘটতে চলেছিল বা কি হতে চলেছিল। আর তুমি যখন ফেরত আসার পর সেদিনকে রাত্রে যখন বাড়ি চলে যাওয়ার পর শোয়ার পর কিছু স্বপ্ন দেখেছিলে? স্বপ্নে বা কিছু একটা কিছু সামথিং কিছু দেখেছিলে? স্বপ্ন কিছু দেখিনি। সেদিন রাতে আরেকটা ঘটনা ঘটে। কিরকম? সেই দিন রাতে ঘটনাটা ঘটেছিল জানি না, এবার আমার জন্য কিনা বা আমার সাথেও এসে এই ঘটনাটা ঘটেছিল কিনা সেটা আমি বুঝতে পারি না। আমার ঘরের মালিক যে ছিলাম, যে ঘরে পিজিটাই ছিলাম, ঠিক আছে, আমার একটা রুম ছিল, আমি একটা রুমের মধ্যে থাকতাম, ওনার মা আরেকটা রুমে থাকতেন, ঠিক আছে, ওনার নিজের মা, ঠিক আছে, আর ওনারা থাকতেন ওপর তলায়, ঠিক আছে। তো উনি একটা কি করেন, একটা ঘরকে না মানে ভাগ ভাগ করে একটা ভাড়ার মতো করে দিয়েছেন, মানে একটা রুম, সিঙ্গেল রুম,
সেখানে ইলেকট্রিসিটি লাগানো আছে, মিটার লাগানো আছে, ইন্ডাকশন রান্না করতে পারো বা তুমি হিটার যাবতীয় নিয়ে এসে রান্না করতে পারো। আর রেন্টেড ছিল 2000 টাকা মাত্র। মানে তখনকার দিনে 2000 টাকা রেন্ট মানে বুঝতে পারছো, মানে একটা ব্যাচেলার ছেলের জন্য কিন্তু খুবই সুবিধা। সে রুমের মধ্যে একা আছে, সে করছে। তো সেদিন রাত্রেবেলা আমার সঙ্গে আমার ওই বন্ধুটা আছে, আমি বলি তো স্মোকিং করতে যাবো না, ঠিক আছে চল তুই উপরে স্মোকিং করবি, আমি আসছি। তো হঠাৎ আমি শুনতে পাই একটা দৌড়ানির আওয়াজ। হরবই করে যেমন দৌড়ানি হয় না, যে দৌড়াও, যে একটা কিছু বিপদ ঘটে গেছে বা কিছু ঘটেছে বা ঘটতে চলেছে। তো দেখি আমি আমাদের বাড়ির, মানে আমি যে রেন্টেড বাড়িটা দিই তার পিছনে একটা পুকুর আছে, সেখানে একটা বট গাছ আছে। দেখি এখানে 50 মতো যত পাড়ার ওইখানে যত বুড়িরা ছিল তারা নিজেদের কাপড় খুলে হাতে চলছে পা উপরে, লাইক আ ডাইনি। হ্যাঁ, ওই বুড়িটাও, মানে আমাদের যে মালিকের মা, সেও ওরকম ভাবে বেরিয়ে যায়, ঠিক আছে। আর আমাদের সামনেই পুরো কাপড়টা খুলে, আমরা হা হয়ে দেখছি, খুলে উনিও ঠিক পাটা উপরে আর হাত দিয়ে চলতে চলতে চললেন ওই বট গাছটার মধ্যে। আমি সঙ্গে সঙ্গে এটা দেখেছিলাম, এটা আমি রেকর্ডিং করেছিলাম মোবাইলে। আফটার দ্য রেকর্ডিং আমি যখন করেছিলাম, মাকে যখন পাঠিয়েছিলাম, মা বলেছিল ইমিডিয়েটলি ডিলিট কর, তুই বাড়িতে এসে কর, তুই এসে একটু স্টেবল হ, তুই কলকাতা থেকে এসে স্টেবল আপাতত, ঠিক আছে। আমি 2 সপ্তাহ ছুটি নিয়ে বাড়ি যাই এই ঘটনা হওয়ার পর। তো সঙ্গে সঙ্গে আমি দেখি যে ওইখানে যখন হয়, রাত্রেবেলা আমি মালিককে ডাকি, মালিক কিন্তু জাগেনি। সেদিন কি ভাগ্যবশত দেখো, এরকম যখন ঘটনা ঘটে সবাই গ্রামের লোকেরা ঘুমাচ্ছে, আর আমি আমার বন্ধু জেগে এই ঘটনা দেখছি আর রেকর্ডিং করছি। ওর মোবাইলে রেকর্ডিং করা ছিল, আমার মোবাইলে রেকর্ডিং করা ছিল। আমরা দুজনের দিকে হা হয়ে দেখছি আর রেকর্ডিং করছি। সেই দিন সকালবেলা হঠাৎ দেখি পুলিশ এরিয়া, ঠিক আছে, পুলিশের গাড়ি এসে তদন্ত করে যে এখান থেকে 50টা বুড়ি মহিলা নিখোঁজ, কোনো খবর আছে কারুর? তো আমরা সকালবেলায় 2 বন্ধু মিলে বলি, স্যার যদি একটা কথা বলি আপনাকে বিশ্বাস করবেন? বলছে কি? আমরা রেকর্ডিংটা দেখাই। রেকর্ডিংটা দেখানোর পর ওরা যায় বট গাছটায় 50 জন বুড়ি বডি নিচে নামায়, ডেড বডি। 50টা বুড়ি ডেড বডি গাছটার উপরে ছিল? হ্যাঁ, আর ঠিক একদম মুখটা একদম যেমন স্ট্রেট একটা ছুরি দিয়ে কাটলে যেরকম থাকে না, সেরকম কাটা। এটা কি নিউজে এসেছিল, কোনো নিউজ পেপার বা কোথাও সেই সময় ছড়িয়েছিল? না, এটা নিউজ দেওয়া হয়নি, এটা কোনো নিউজ দেওয়া হয়নি। আচ্ছা, কারণ এটা নিউজ দেওয়া হয়নি কারণ ওই জায়গাটা সেইভাবে পরিত্যক্ত ছিল না। আর আমাদেরকে পুলিশ সামনে আমাদেরকে ওই ভিডিওগুলো ডিলিট করতে হয়, ভিডিওটা। তো আমরা ডিলিট করে দিই, কিন্তু আমি মাকে আগে থেকে পাঠিয়েছিলাম সেদিন রাত্রেবেলাতে, সেই জন্য আমি আর কিছু বলিনি। তো আমার মোবাইল চেক করে বলে আর কাউকে পাঠিয়েছো না, কাউকে পাঠাইনি। আমি মাকে বলছি আমি তোমাকে পাঠিয়ে তুমি ওটাকে ইমিডিয়েটলি ডিলিট করবে না, তুমি পুরো দেখো, দেখার পর তুমি এটা বিশ্বাস করবে কি বলবে জানি না। তারপর মা বললো না তুমি আসো বাড়ি, 2 সপ্তাহ ছুটে তুমি ইমিডিয়েট বাড়ি আসো। আমি আমার 2 বন্ধুই 2 সপ্তাহের জন্য যখন বাড়ি আসি, আফটার দ্যাট আমি যাই পুজো দিতে এক তারাপীঠের তান্ত্রিকের সঙ্গে কথা বলি। তান্ত্রিক বলে হ্যাঁ তুই বেঁচে গেছিস, যে তোর প্রাণ রক্ষে আছে, আর তোর মায়ের অশেষ আশীর্বাদ তোর মায়ের আছে যে তুই বেঁচে গেছিস। অ্যাকচুয়ালি তোদেরকে মারার জন্যই এতজন একসাথে হয়েছিল, কিন্তু তোরা জেগে আছিস না নি সেই গন্ধ তোদের পাইনি। ডাইনিরা কিন্তু মানুষের গন্ধ পেলে কিন্তু কাউকে ছেড়ে কথা বলে না, ও নিজেদের বডি পুরো চিড়ে পুরো একদম মাঝখানে যা পাবে নাড়ি বুড়ি খেয়ে ওইখানেই রেখে দিয়ে চলে যাবে। মানে আমার বডি পড়ে থাকবে, আমার বডির ভেতরে মাংস যাবতীয় কিচ্ছু পাবে না, খালি হাড়ই পাবে, আমার চামড়া গুলো পাবে। তোমার বাড়ির যে মালিক ছিলেন তার মা এইসব ডাইনি বিদ্যা কি জানতেন বা করেছেন? এগুলো কোনোদিনও তুমি আঁচ পেয়েছিলে? আজ পাইনি, একদিন সকালবেলা আমি দুপুর বেলা বলছি, আজ পাইনি, কিন্তু একটা জিনিস দেখেছিলাম। হয় না লেবু লঙ্কা আর একটা পুতুল দেখবে যেরকম ফুটো করে ফেলে দেওয়া থাকে, হ্যাঁ সেরকম দেখছি আমার যেখানে আমি রান্না করে জিনিসগুলো ফেলি, ওয়েস্টেজ গুলো ফেলি, সে পুকুরটার মধ্যে পড়ে আছে। আচ্ছা,
আমি ওই ওটাকে পিজিটার দেখে ব্যাপারে আরো কোনো খবর জানতে পেরেছিলে পরে এই ঘটনাগুলো হওয়ার পর? কারোর সাথে কথা এই হয়েছিল? ঘটনা হওয়ার পর মালিকের সাথে সেরকম কথা আর বলিনি, কারণ মালিক সেভাবে কোনোদিন কথা বলতে চাইনি, হুম। আর কোনো কিছু বলেওনি এটা নিয়ে। ঠিক আছে, তা আমাদেরকে বললো তোরা রুম ছেড়ে দে। ঠিক আছে, আমরা রুম ছেড়ে দিয়ে অন্য জায়গায় চলে যাই। আফটার দ্যাট আমরা জানতে পারি যে মালিক ওই বাড়িটা অসুজে ভর্তি ছিল। মানে আচ্ছা। ওইখানে অ্যাকচুয়াল ওটা জমিটা একটা শ্মশানের উপর বানানো ছিল। পরিত্যক্ত শ্মশান যাকে বলা হয়, যেখানে মরা পোড়ানো হতো খুব রেগুলার, হুম। তো সেইটাকে শুদ্ধভাবে তিনি ইয়ে করেননি সেই জমিটার মধ্যে। আচ্ছা, সেই ভাইবসও অনেক কাজ করেছে এখানে। এটা কোথায় থাকতে তুমি? কোন জায়গাটা ছিল এটা? এটা সাপুরজি পালনজি গ্রাম, আচ্ছা। এটা সাপুরজি পালনজি গ্রামের ভেতরে, অনেক ভেতরে তো। অনেক ভেতরে। মানে এখানে বুঝলাম। তোমার নেটওয়ার্ক আসার মতও নয়, আবার মোবাইলের নেট যদি চলে তো এখানে ম্যাক্স টু ম্যাক্স খালি এখানে 3G আর 2G চলতো ম্যাক্স টু ম্যাক্স, বলে দিচ্ছি। এখানে 5G ধরে না, 4G এখনো ধরে না সেই গ্রামের ভেতর। বুঝতে পেরেছি। তো আফটার দ্যাট আমি যখন জানতে পারি যে এই ঘটনা হওয়ার কারণটা কি, তো উনি নিজে বলেন যে এটা একটা শ্মশান ছিল। আমি এতটা বুঝতে পারিনি, কিন্তু কিন্তু উনি নিজের বাড়ি ওখানে যখন জানতেন যে এটা শ্মশান ছিল, কিন্তু এখানে উনি কিন্তু শ্মশান কালী থেকে শুরু করে যাবতীয় রাম লক্ষ্মণ সীতা বজরংবলী আর লক্ষ্মীনারায়ণ মূর্তি বানিয়ে রেখেছিলেন। একটা মন্দির মতো করে রেখেছিলেন, পবিত্র জায়গা। হুম। ওই জন্য এতটা ভাইব কাজ করেনি, যেহেতু এখানে মন্দির ছিল বলে, শ্মশান কালী মন্দির ছিল বলে। বিশেষ করে আমরা কি মা কালী মন্দির থাকলে তোমার ভাইব অনেকটাই কন্ট্রোলে থাকে, হুম। সেই জিনিসটা কাজ করে যে যেহেতু এখানে শ্মশান কালী মন্দির ছিল, আর পূর্ণ স্থাপিত করেছিলেন উনি শ্মশান কালীর মন্দিরটাকে। মানে উনি নিজেই বলেছিলেন, উনি ফটো দেখেছিলেন, দক্ষিণেশ্বরের ঠাকুর মশাইরা থেকে শুরু করে বড় বড় তান্ত্রিকরা এসে মা কালী এখানে পুজো করে স্থাপন করেছিলেন। বুঝতে পারছি। তোমার এই আইবিএম এ কাজ করাকালীন সেই সময়ে তুমি বলছিলে বারাসাতে একবার কিছু একটা ঘটনা তোমার সাথে ঘটেছিল, এটা ছাড়াও? হ্যাঁ, সে তো ঘটেইছে, সে ঘটেইছে। সে ঘটনা হচ্ছে আহ, ডিসেম্বর মাস হুম। 2019-এরই ঘটনা। আরেকটা বলছি, ডিসেম্বর, একদম কলকাতায় ঠান্ডা পড়েনি, বা ঠান্ডা ঢোকার মুখে যেরকম একটা গরম গরম ভাব থাকে, তো হুম। তো সেরকম বলছি। মানে ঠান্ডাও লাগছে না, গরমও লাগছে না, কিন্তু একটা ফিল হচ্ছে যে লাইক এসি টেম্পারেচার 17 to 18 ডিগ্রি, 24 ডিগ্রি এরকম, হুম। যে হালকা ঠান্ডা লাগছে, হালকা ঠান্ডা গরম লাগছে। তো আমি ড্রাইভার আঙ্কেলকে বললাম যে কাকু এসি বন্ধ করে দাও, একটু হালকা করে স্লাইটলি জানলাগুলো নামিয়ে দাও। ড্রপ দিতে যাচ্ছি মেয়েগুলোকে হুম। বারাসাত। বারাসাত তো বারাসাত নাম শুনে একটু প্রথমেই ভয় লাগে, প্রথম যেহেতু বাংলাদেশের বর্ডার এরিয়া সাইড, আর এখানে কি হয়েছে না হয়েছে সেগুলো জানার ইচ্ছা। কারণ তোরা হুম। যে বাংলাদেশ বর্ডার সাইডে থাকিস কেমন লাগে। বললো দেখো কৈখালির মতো তো জায়গাটা নয়, বিশেষ করে বললো আমাকে কৈখালি গেলে তুমি বাংলাদেশটা পুরোই পাবে। আচ্ছা, তো তোদের এখানে বললে এখানে সামহাও তুমি যদি বলো তো এটা হচ্ছে তার কাটা ব্যারাক দেওয়া আছে, দেখতেই পেলাম সেটা ওদের বাড়ি যাওয়াতে যেতে রাস্তাটার হুম। মধ্যে যে তার কাটা ব্যারাক দেওয়া আছে। আর দুদিকে দুপাশে পুরো কলা গাছ, মানে এটাকে বলা হয় কলা বাগান এরিয়া। রাস্তা এবড়ো খেবড়ো, মাটির রাস্তা, ইটের ঢিপি বার করা আছে, কোথাও জার্কিং এ পড়ছে তো কোমরে লাগছে, কোথাও পড়ছে তো গাড়ির বন্ধ হয়ে যাওয়ার পুরো এরকম। ফেরত আসছি, ড্রাইভার আঙ্কেল কিন্তু একটা ভাইস পেয়েছে পায়েলের, কলা বাগানের থেকে। উনি কিন্তু কি করলেন, নিজের যে ভেতরের লাইটটা আমরা জ্বালিয়ে রেখেছিলাম সেটা বন্ধ করে দিলেন, আর হেডলাইটটা বন্ধ করে দিয়ে ফগ লাইট গুলোকে জ্বালালেন। ঠিক আছে, তো ঠিক আমরা যখন কলা বাগানটা ক্রস করে মানে প্রায় বেরিয়ে যাব, ঠিক হুম। আছে, আমার 30 মিটারের মধ্যে আমরা বেরিয়ে যাওয়ার মুখে, কলা বাগান থেকে দুই দিকে কলা বাগানের 30 মিটার দূরে বেরিয়ে যাওয়ার মুখে, হঠাৎ দেখছি একটা পায়েলের আওয়াজ, খুব জোরে আওয়াজ আসছে, ছান 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 এরকম একটা পায়েলের আওয়াজ আসছে। আমি বললাম, তোমার দাদা বলছে মাথা নিচে করে
হুম মোবাইলটাকে ফ্ল্যাশ অন না করে মোবাইলটার লাইটটাকে হালকা জ্বালিয়ে রাখ, যেভাবে ইয়ে করতে পারবি। তাই দেখলাম, ইয়ে করলাম আমি, কি করলাম, ওইটাকে আমি ফ্ল্যাশটাকে চালু করে দিয়ে আমি ড্যাশবোর্ডের মধ্যে এমন ভাবে রাখলাম যাতে রেকর্ডিং হতে পারে ওপর দিকে। আমাদের যে ফ্রন্ট গ্লাসটাকে বলছি, যে বুঝতে পারছো, ফ্রন্ট গ্লাস যেটা গাড়ির হুম মেন হুম গ্লাস যেটা, হুম হুম সেখানে আমি এমন ভাবে রাখলাম যাতে কেউ বুঝতে পারে যে এখানে কোনো কিছু রেকর্ডিং করছি বা লাইট জ্বলছে। ঠিক আছে, তো হুম আমরা মাথা নিচু করেই বসে আছি, পুরোপুরি রেকর্ডিং হয়ে গেছে। রেকর্ডিংটা চালু করছি, দেখছি এটা পিশাচ, মেয়ে পিশাচ, মানে পিশাচ আমাদের মানে বুঝলাম না, পিশাচিনি বলো, পিশাচিনি মানে কিরকম মানে ভাবে তুমি বুঝলে এটা যে এটা ওর পিশাচিনি? আমরা রেকর্ডিংটা চেক করি, ঠিক আছে, মুখটা একদিকে জলা, পুরো পুরো একদিকে জলা এক পোর্শন সাইড, আরেক হুম পোর্শন সাইডে চুলটা মুখটার মাঝখানে মানে ফ্লোয়িং করছে খাওয়ার মতো। আর পরে আছে একটা বিয়ের বেনারসির মতো শাড়ি, ঠিক আছে, মানে হব হব বিয়ে ভাব, সেরকম একটা পিশাচিনি। আচ্ছা তো পরের দিনকে আমি ভিডিও যখন আমি ওই মেয়েগুলোকে দেখি, তখন বলছে বেঁচে গেছো, বেঁচে গেছো, পাল্লায় পড়লে তোমাদের আজকে আসতে থাকতো না, তোমরা এখানে থাকতো না, তোমরা মর্গে পড়ে থাকতে, অথবা তোমাদের বডি না পাতা হয়ে থাকতো। মানে বললো অলরেডি এরকম 3টে ঘটনা ঘটে গেছে যাদের বডি এখনো পর্যন্ত আমরা খুঁজে পাইনি, যদিও পেয়েছি 2টো বডি পেয়েছি, একটা বডি পাওয়া যায়নি। বললাম পুলিশ কি? বলছে হ্যাঁ, এই ঘটনা হচ্ছে আমাদেরকে তখন খুলে বললো ওই মেয়েটা, সেটা হচ্ছে ওই দুই বোন বললো হুম যে এই মেয়েটা বিয়ে ঠিক হয়েছিল, ঠিক আছে, আচ্ছা ওর প্রেমিক ছিল, ঠিক হুম আছে, ওর প্রেমিক যেহেতু ইনকাম করতো না বা টাকা ইয়ে করতো না, ও পাত্তা দেয়নি, ঠিক হুম আছে, তো প্রেমিক ওকে বিয়ের দিন রাত ওকে অ্যাসিড দিয়ে জ্বালিয়ে যায়, মানে 2 বোতল 10 লিটারে 5 লিটার অ্যাসিড দিয়ে ওকে মার্ডার করে। আচ্ছা তো তার এখনো সেইভাবে ওইভাবে ও ঘুরে বেড়ায় এখানে। ও ব্যাচেলার ছেলে দেখলেই বা এরকম কিছু দেখলে ও সেরকম ভাবে ওদের উপরেই অ্যাটাক করে। আচ্ছা, বা সাদা কালার গাড়ি দেখলে, বিশেষ করে সাদা কালার গাড়ি দেখলেও অ্যাটাক করে। তোমরা বেঁচে গেছিলে যেহেতু তোমাদের গাড়ির লাইটটা সাদা বোঝা যায়নি, বোঝা গেছে অন্য কালার। হুম আমি তখন বললাম যাক, কাঁচটা বলে বন্ধ করা হয়নি, যদি বন্ধ করা থাকতো তাও কিছুটা বাঁচতাম। তখন দাদা বললাম আমি আস্তে আস্তে কাঁচটা বন্ধ করি, যেমন ও পেরিয়ে গেছে না, হুম তখন আমরা কাঁচ বন্ধ করে গাড়ি স্পিড 80 ওইভাবে বার করে আমরা মোড়ের মাথায় চা খেতে খেতে, তখন আমরা বললাম যে কি দেখলাম আজকে আমরা, আজ সেই হচ্ছে ব্যাপার, নিঃশ্বাসটা ফেলার মতো। আফটার দ্যাট আমি তারাপীঠের একজন তান্ত্রিকের সঙ্গে যোগাযোগ করি, বলি আমাকে এই ভেবে এই ঘটনা ঘটেছে, 3টে ঘটনা ঘটাবো। উনি তখন বলেন যে তো রাশি কি, প্রথম আমাকে জিজ্ঞেস করে তোমার রাশি কি, আমি বললাম, সিংহ। বলে সিংহ, জন্ম তারিখ জিজ্ঞেস করে, উনিও দেখলেন মিলিয়ে যে হ্যাঁ আমি সিংহ রাশি, ঠিক আছে। হুম কিন্তু আমার প্রতি এত ভাইজে কাজ করার কারণ হচ্ছে আমার মধ্যে একটা এমন জিনিস হয় যেটা ন্যাচুরাল বলবো না, সুপার ন্যাচুরাল না, এটা ন্যাচুরাল জিনিস, কিছু ক্ষেত্রে হয়, হুম কিছু ফিলিংস। কেউ মারা গেলে না, তাদের আত্মাটা মনে হয় যে আমার সঙ্গে কথা বলতে চায়, হুম সেই জিনিসটা আমার মধ্যে আছে। বলে ওরা তোকে কিছু বলতে চায় বা তোর সাথে যোগাযোগ করতে চায়, তুই এটা চাস না কেন। কারণ দেখো আমি ঘরে থাকি না, আমি বাইরে থাকি, আর রীতিমতো আমি কিন্তু অনেক জায়গায় ঘুরে বেড়াই। তা হুম আমি হার্মফুল না হলে অন্য কেউ হার্মফুল হবে এটার জন্য, হুম আমি হার্মফুল না হলে অন্য কেউ হার্মফুল হবে এটার জন্য। ধরো আমার সঙ্গে কোনো একটা ভাই কথা বলতে চায় বা ইয়ে করতে চায়, হুম মিল হতে চায় আমার আত্মার মধ্যে, হুম সেটা হবে না। না হওয়ার কারণটা হচ্ছে বিশেষ করে আহ, আমার পাশে যারা থাকে তারা হুম ন্যাচুরাল, মানে তারা সিম্পল, নট এ ন্যাচুরাল থিং, ঠিক আছে, হুম এবং তারা হয়তো অনেক কিছু মনের মধ্যে আছে, হয়তো কিছু খারাপ জিনিস আছে বা কিছু আছে, হয়তো মুখ দিয়ে কোনো স্ল্যাং ওয়ার্ড বেরিয়ে গেল, হুম তাদের ক্ষতি করে দেবে সঙ্গে সঙ্গে। আচ্ছা হয়তো তাদের ঘাড়ে কামড়ে দিল, আছড়ে দিল, বা কিছু একটা এমন করে দিল যে সে হয়তো সেই বাইন্ডিংটা থেকে বেরোতে টাইম লেগে যাবে তার। হুম
ঝাড়পোছ করার মতো অবস্থা হলো, সে বলতো মানে এরকম একটা ব্যাপার আছে, বুঝতে পারলে? তো ওই জন্য আমি কিছু ন্যাচারাল থিংস গুলোর সাথে আমি কথা না বলেই চেষ্টা করেছি। ওই জন্য আমি তান্ত্রিককে দিয়ে অনেক কিছু করানোর পর উনি আমাকে একটা বালা দিয়েছিলেন, মা তারার বালা, যেটা আমি পরেছিলাম এতদিন পর্যন্ত আমি পরে আছি, কোনদিন হুম। খুলিনি আমি। আমি অলরেডি 3 বার শ্মশান চলে গেছি, আমার বাবা মারা গেছে প্রথম, ঠিক আছে, তখন গেছি। মাঝে আমার দিদা দাদু আর আমার এক কাকা, 4 বার গেছি শ্মশান। তারপর আর কোনদিন আমি আর দাহ করতে যাইনি কোনো শ্মশানে। আচ্ছা। আর আমি যদি বালাটা পরে যেতাম শ্মশানে না, আমার একটা পোর্শনে হাফ বা একটা পোর্শনের যে হাফ বডি আমার হুম। পুরো একদম ভারী হয়ে যেত। আচ্ছা। মানে ভাইস এত স্ট্রং থাকতো, ভাইসের এত পাওয়ার থাকতো যে ও মা তারা বালার ভেতর ঢুকেও কিন্তু নিজেকে পুরো ভর করে নিত আমার উপর, একটা পোর্শন। তো আচ্ছা। সেইখান থেকে বেরোনো, যখন আমি বুঝে যেতাম যে আমি যেমন শ্মশান থেকে বেরিয়ে গেছি বা আমি মর্গ হাউস থেকে বেরিয়ে গেছি, মর্গের থেকে, হুম। তখন আমি বুঝতাম যে আমার একটা পোর্শন পুরো হালকা হচ্ছে আস্তে আস্তে। মানে সেও বেরোচ্ছে আমার সঙ্গে, আমার বডির সাথে সাথে। হুম। কেউ হয়তো এটা বিশ্বাস করবে না, কিন্তু আমার সাথে ঘটেছে, আমার তার রেকর্ডিং ছিল, তার প্রুফ আমি দিয়েছিলাম মাকে। তাই আমার মা বলেছিল, না তুমি সত্যি কথাই বলো, তুমি কোনো মিথ্যা কথা বলোনি আমাকে এতদিন ধরে, যে তোমার পাশের ভাইব কাজ করছে। আমি প্রুফ হয়ে গেলাম যে তোমার কাছে ভাইবের অ্যাট্রাকশন বেশি তোমার প্রতি। হুম। বুঝতে পারছি। আমি প্রথম দিকে তোমার এই ঘটনাটা শোনার পর একটু হলেও মাথার মধ্যে এসেছিল যে তুমি সত্যি বলছো না মিথ্যা বলছো, কারণ জিনিসটার সাথে যে তুমি যেরকম ভাবে ঠিক ডেসক্রাইব করলে, তুমি গাড়ি নিয়ে আসার সময় ওইখানে একটা মহিলাকে দেখতে পাও এবং তার মুখটা পোড়া এবং সে বিয়ের ড্রেসে রয়েছে, পুরো মাথার মধ্যে আমার একটা জিনিস সিনই এসেছিল ভেসে, সেটা হচ্ছে স্ত্রী মুভিটাতে যেরকম ভাবে একদম দেখানো একদম হয়েছিল যেমন ঠিক সেরকম। ভাবে দেখানো যায় সেরকম, কিন্তু না, এই ঘটনা সত্যি ঘটনা, এই ঘটনা সত্যি ঘটনা। আমি দুটো জিনিস আমি ডিসকাস করি টু মাই লোকাল অফিসার, যে আপনারা একটুখানি তদন্ত করুন, ঠিক আছে, এর বডি আশেপাশে কোথাও না কোথাও আছে, ঠিক আছে। ঠিক তাই, এর বডিকে কিন্তু শুদ্ধভাবে পোতা হয়নি অথবা জ্বালানো হয়নি, হুম। কারণ এ বডি কার বা কিসের সেটা আমরা ওরাই বুঝবে, পুলিশ, যেটা হিন্দু না মুসলিম। হুম। তার মৃত্যু হয়েছে বলে দিচ্ছি 2019 কথা বললাম, তার মৃত্যু হয়েছে 2010 বা 11, মানে হুম। 8 বছর ধরে তার বডি পাইনি বলে কেস বন্ধ হয়েছে, কিন্তু তার বডি পাওয়া যায় সেই কলা বাগানে, যে কলা বাগানে আমরা দেখেছিলাম বা আমরা বলেছিলাম, ডেসক্রিপশন আমি দিয়েছিলাম অফিসারকে, সেই কলা বাগানে পাওয়া যায় পুরো কঙ্কাল টাইপের। পরে এই মেয়েদেরকে জিজ্ঞেস করি বডিটা কিসের, মানে এই বডিটা কোন জাতের, মানে কোন ধর্মের, হিন্দু মুসলিম না খ্রিস্টান না ইয়ে, তখন বলে এটা হিন্দু বডি। তখন ওই বডি সার্চ করবো, তখন প্রুভ হয় না এটা ফিমেলেরই বডি, হুম। ওকে জ্বালানো হয়েছে, ফরেন্সিক রিপোর্টে ইয়ে করা হয় যেটা জ্বালানো বডি, অ্যাসিড দিয়ে জ্বালানো বডি, এটা ফিমেল বডি, ঠিক আছে। 11 ইয়ার্স আগেকার ঘটনা, যে 11 বছর আগেকার বডি এটা, তার বডির মধ্যে আচ্ছা। কিচ্ছু নেই, তার বডির মধ্যে কিছু নেই, খালি স্কেলিটনটা পড়ে আছে। তো আফটার পোস্টমর্টম ক্লেম করার পর বডিটা জ্বালিয়ে দেওয়া হয়। এইটা নিউজে বেরিয়েছিল 2011-এ, ঠিক দুর্গাপূজার আগের ঘটনা, দুর্গাপূজার টাইমে এই নিউজটা বেরিয়েছিল, মানে মুখে মুখে, পঞ্চমী মুখে মুখে এই নিউজটা বেরিয়েছিল। আচ্ছা। খুব শর্টে বেরিয়েছিল, যেহেতু আমরা শর্ট ডেসক্রিপশন দিয়েছিলাম। অফিসার বলছেন যাতে আমাদের নাম না আছে বা আমাদের হুম। কোনো প্রবলেম না হয়, কারণ অনেক প্রবলেম তো ফেস করতে হচ্ছে আমাদেরকে, বা আমি করেছি সেই মতো করে। বুঝতে পারছি। আমি একটা জিনিস জানতে চাই, তুমি যেহেতু আইবিএম এ কাজ করতে এবং তুমি অবশ্যই হয়তো জেনে থাকবে যে কলকাতাতে উইপ্রোর একটা খুব বদনাম রয়েছে। উইপ্রোর ব্লক বি বদনাম নয়, বিল্ডিং। বদনাম নয়, বদনাম নয়, বি বিল্ডিং এর স্মোকিং জোন এরিয়া, ছাদ পরে ওটা, এটা বদনাম নয়, এটা সত্যি ঘটনা। আমি আই হ্যাভ সিন দ্যাট, উইপ্রোর আই ঘটনাটা হ্যাভ সিন বলছি। দ্যাট, আই হ্যাভ সিন দ্য উইপ্রো বিল্ডিং। আমাদের এখানে মিটিং হতো, আমরা বুঝতে পেরেছি, বা আমি ভাইদের ইয়ে ফিল করেছি, বা ভাইদের একটা ঘটনা দেখেছি, তাই। মানে তুমি আইবিএম এ কাজ করার পরে কি উইপ্রোতে জয়েন করেছিলে বাই এনি চান্স? না, উইপ্রোতে জয়েন করিনি আমি, আমাদের উইপ্রোতে একটা মিটিং ছিল। আচ্ছা।
উইপ্রো কোম্পানির সাথে আমাদের একটা আইবিএম কোম্পানির একটা মিটিং ছিল ফর সামথিং নিউ সফটওয়্যার লঞ্চের, অথবা হ্যাঁ নিউ সফটওয়্যার লঞ্চিং এর ব্যাপারে, যে আমরা এটা কম্বাইন দুজনে একসাথে করব, সেটা হুম। একটা আমাদের মিটিং ছিল। তো আমরা ওই প্রজেক্টটার উপর দুই কোম্পানি কাজ করছিলাম, উইপ্রো করেছিল, আইবিএম করেছিল। তো আইবিএম যখন করেছিল, তো ওদের উইপ্রো এটা খুব পছন্দ করেছিল, তো বলেছে তাহলে আমরাও করতে চাই, তার এটার সঙ্গে আরেকটা কিছু ঢোকাবো, তাহলে খুব ভালো লাগবে। হুম। একটা গেমিং অ্যাপের ব্যাপারে, আমি সেটাও বলে দিলাম। তো সেই ঘটনার সাক্ষী আমি, আমার এক বন্ধু, এটা রেকর্ডিং করেছিলাম আমরা। এটাও রেকর্ডিং ছিল, এটা আমাদের অফিস থেকে চাপ দেওয়া হয় যে ডিলিট করে দেওয়ার জন্য। এটা সবাই জানতো ম্যাক্স টু ম্যাক্স। ঘটনাটা কি এই রকম ছিল? ঘটনা ছিল হচ্ছে, উইপ্রো বিল্ডিং এ তুমি দেখেছো কি বি ব্লকের যে রুমটা বা যে পোর্শনটা? আমি ভেতরে একবারই গেছিলাম, তারপরে আর যাওয়া হয়নি, সেই সুযোগ পাইনি। ওইখানে কিন্তু একটা সুইসাইডের মতো যদি পড়ে না ছাদ থেকে, কি যদি হুম সুইসাইড অ্যাটেম্প করে না, সে পুরোপুরি কিন্তু মারা যাবে। হুম সেটা বুঝতে পেরেছি তো উইপ্রো বিল্ডিংটা দেখে, হুম হুম যে সে একদম। একতলার থেকে ঝাঁপ দিক বা দুতলার থেকে ঝাঁপ দিক বা সে টপ ফ্লোর থেকে ঝাঁপ দিক, যে কোনো ফ্লোর থেকে পড়লে সে কিন্তু মারাই যাবে, সে বাঁচবে না বা তার হাত পা ভাঙবে না, সে হুম টোটালি ফুললি ডেড হবে। একদম। তো রাত্রে তখন বাজে 12:30, আমরা ডি বোর্ডিংটাতে স্মোকিং জোন বলেই যাই। তো আমরা দেখে এখানটা লক করা আছে, এখানটা কিন্তু ঢোকা বারণ ছিল, লেখাই ছিল ডু নট এন্টার ডিসপ্লে, লেখাই হুম ছিল। হুম তো আমাদের কেরামতি, বুঝতেই পারছি ইয়ং জেনারেশন যা হয়, স্মোক করতে করতে। হুম 2020 এর ঘটনা বলছি। উম, মাসটা বলেছি জানুয়ারি 31, ঠিক আছে? আচ্ছা। হঠাৎ রুমটা খুলে আমরা স্মোক করি। আমার বন্ধু বললো আমি বেরোলাম, আমি বেরো। আমি দেখি একটা ভাইবসের মতো একটা, আমার বডি পুরো একদম ভাইব্রেশনে চলে গেছে। আচ্ছা। আমি স্টিপ দাঁড়িয়ে আছি, কিন্তু দাঁড়িয়ে আছি বলতে কিরকম দাঁড়িয়েছি বলতো, একদম লুক করছি, যে জানলাটা একদম তুমি খুললে আমি সুসাইড অ্যাটেম্প করবো সেরকম লক্ষ্য করছি। আর মাথা অন্য কিছু চলছে তখন, মানে আমাকে তো কিন্তু অলরেডি বস করে নিয়েছে সেরকম জিনিস, মানে বডিটা একটু বস করে নিয়েছে। তুমি মানে কি আমি ভাবছিলে আমার তখন? আমার বডির মধ্যে নেই, আমার আচ্ছা বডিটাকে অন্য কেউ চালাচ্ছে, মানে আমাকে ফোর্স করছে ওই জানলাটা থেকে ঝাঁপ দাও। আচ্ছা। মানে আমি ওই জানলাটা থেকে ঝাঁপ দেবো, আমি নিজেকে শেষ করবো, মানে ও বেরিয়ে যাবে আর আমি পড়বো। মানে ঝাঁপ দেওয়ার সময় কি হবে, ভাই বেরিয়ে যাবে, আমি পড়বো, আমি ফুললি ডেড হবো। হুম আমি বন্ধুকে বলি ইমিডিয়েটলি তুই বেরো, ঠিক আছে? আমি তখন আমার আহ, তান্ত্রিক একটা মন্ত্র ছিল, সেটা আমি উচ্চারণ করতে শুরু করি। আমি তখন বুঝতে পারি আমার বডি পুরো একদম নিজের কন্ট্রোলে আসছে, আমি তখন পুরোপুরি আউট অফ মাইন্ড থেকে আমি নিজেকে সরিয়ে আনি। তো সেই ঘটনা হওয়ার পরে সঙ্গে সঙ্গে আমি ভাবি যে কি করবো না করবো সেটা আমি জানি না, ঠিক আছে? হুম তো বেরিয়ে আসার পর আমি আমার বন্ধুকে বলি এই রুমটাতে একটা কিছু রেখে যায় যেটা কেউ বুঝতে পারবে না, এমন ভাবে রাখবি এটা কেউ বুঝতে পারবে না। হুম তাহলে কি রাখবো? আমার তাহলে দাদা, তখন দেখবেন মাইক্রো ক্যামেরা গুলো সবে বেরিয়েছিল, ছোট ছোট মাইক্রো ক্যামেরা। হুম 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 আমরা একটা মাইক্রো ক্যামেরা রেখে দিই আসি রুমটাতে খুলে দরজার মধ্যে, যাতে কেউ বুঝতে না পারে। পরের দিন সকালে আমি ক্যামেরাটা খুলে নিয়ে আসি, কানেক্ট করি আমাদের ল্যাপটপের সঙ্গে, দেখি একটা মেয়ে ওইখান থেকে ঝাঁপ দিচ্ছে। হুম মানে স্পিরিট হুম একটা স্পিরিট ওখানে দাঁড়িয়ে নিজের থেকে ঝাঁপ দিচ্ছে দেখি, কিন্তু নিচে কেউ পড়ছে না, ও কিন্তু ঝাঁপ দিচ্ছে। জাস্ট একটা সিন দেখো যে সুইসাইড অ্যাটেম্পটা করছে। হ্যাঁ। তো পরে পরে আমরা যখন তদন্ত করি বা আমি একটা জিনিস জানতে চাই উইপ্রো বিল্ডিং এর সব ক্যান্ডিডেট কাছ থেকে, বলে আমাদের 11টা স্টুডেন্ট এইভাবে মারা গেছে। আমি কি করে? বলছে আছে না, নিজেরা সুসাইড করেছে। বললাম না, নিজেরা সুসাইড করেনি, তার মানে সেই ঘটনাটাকে আমি লিঙ্ক আপ করি উইথ দিস কেস, যে ওই মেয়েটা সবাইকে বস করে ওইখান থেকে ঝাঁপ দেওয়া করিয়েছে। আচ্ছা।
তুমি কি বাই এনি চান্স প্যারানর্মাল ইনভেস্টিগেটিং করতে কি মানে তোমার যে করতাম কথা না, ঘটনা আমি শুনছি। করতাম না, আমাকে করতে ফোর্স করেছিল বাই মাই নেচার। আমাকে আচ্ছা। এগুলো করতে ফোর্স করেছিল বাই মাই নেচার, বাই মাই ন্যাচুরাল থিংস দ্যাট হ্যাপেন্স উইথ মি। বললাম প্রথমেই তোমাকে যে কিছু ন্যাচুরাল থিংস আমি বুঝতে পারতাম, যে ভাইবস ওয়ান্ট টু টক উইথ মি, অথবা আমার সাথে ভাইব্রেশনস হতো। আমি হুম যেখানেই যেতাম, বিশেষ করে শ্মশান ঘাট, বললাম তোমাকে মেনশন করেছি শ্মশান ঘাট, মগ হাউস বা এরকম ঘটনা যেখানে হয়ে গেছে, হুম। সুসাইড অ্যাটেম্প করেছে, তাদের মনের কথা তারা কিন্তু বলতে পারেনি কাউকে, কিন্তু আমি তাদের ভাইবস এর সঙ্গে মনের কথা বলার মতো আমি করেছি। এইরকম ভাইবস গুলো কি তুমি আইবিএম এ জয়েন করার পর থেকেই পাওয়া শুরু করেছিলে, না তার আগেও পেয়েছিলে কখনো? তার আগেও পেয়েছিলাম, কিন্তু আমি ওটা কতটা ন্যাচুরাল, মানে আমি ওটাকে ক্যাজুয়াল ধরেছিলাম, আমি হতেই পারে ভাইবস আসছে ঘরে, আমার সঙ্গে কথা বলছে, আমি ক্যাজুয়াল ধরেছিলাম যে আমার মধ্যে কিছু নেই, আর হতেই পারে এগুলো, বাই মিস্টেক হয়তো হতেই পারে, দু একটা হয়েছে হয়তো, কেস হতেই পারে। কিন্তু পরে যখন আইবিএম জয়েন করবো, যখন এটা বাড়তে থাকে, যখন এটা আমার পুরোপুরি ন্যাচুরাল থেকে আনন্যাচুরাল জিনিসের মধ্যে পরিণত করে, তখন আমি বুঝতে পারি যে ভাইবস আর attracts to me for their some problems, অথবা তারা মনের কথাটা বলতে। চাকরি জীবনে কি প্রথম কোম্পানি ছিল তোমার আইবিএম? না, সেকেন্ড কোম্পানি। ফার্স্ট ছিল টাটা মোটরস, আচ্ছা। মানে ফ্র্যাঞ্চাইজি অফ টাটা মোটরস যেটা ছিল, ফ্র্যাঞ্চাইজি ছিল একটা কোম্পানি, ফ্র্যাঞ্চাইজি ছিল, তার আন্ডার করতাম। এটা টাটা মোটরস কন্ট্রোল করতো, এটা ফ্র্যাঞ্চাইজি, মানে যেরকম বিকে মোটর, হুম মারুতি সুজুকির ফ্র্যাঞ্চাইজি, তো হুম। সেরকম একটা টাটা মোটরস একটা ফ্র্যাঞ্চাইজি ছিল, সেখানে আমি কাজ করতাম। আচ্ছা, তো তুমি যে বলছিলে আসানসোলেও কিছু ঘটনা আছে, সেটা কি টাটা মোটরস যেটাতে তুমি বললে আগে কাজ করতে, সেটা কি আসানসোলে ছিল বাই এনি চান্স? না, টাটা মোটরসের মধ্যে কোনো ঘটনা ঘটেনি। আসানসোলের ঘটনা ঘটেছিল আমার সাথে শ্মশানে। আসানসোলের বার্নপুর বলে একটা জায়গা আছে, সেখানে বার্নিং ঘাট হচ্ছে খুবই পবিত্র, খুবই সুপার ন্যাচুরাল। হুম মানে সেখানে লাশ পোড়ানো হিন্দুদের, আর এক পাশে লাশ মাটিতে পোতা হয় খ্রিস্টান আর মুসলিমদের। হুম। হুম। এবার ভাবো, তিনটে জায়গায় একটা জিনিসই হচ্ছে। আচ্ছা। আমি আমার ঠাকুমাকে যখন প্রথম দাহ করতে যাই, হুম আমি দেখি একটা বাচ্চার বডি, মানে পোতা হয়েছে। কোনো শিয়াল বা কুকুর জাতীয় কেউ এনে না ওই দামোদর নদীটা একটা কোনার মধ্যে ফেলে যায়, যেখানে আমরা ঠাকুর ভাসানের যে ডালাটা থাকে, হুম। হুম সেখানে ঠাকুর ভাসান করি, আমার দুর্গা ঠাকুর বলো, যাবতীয় যা যা বড় বড় ঠাকুর ভাসানো, সেই ডালাটা এখানে এনে বাচ্চার বডিটা না মাথার নিচে, মানে নাক মুখটা নিচে, আর হুম। মাথাটা উপর দিকে, মানে পিছন দিকে চুলটা ভাস, হুম। মানে মাথার খুলিটা দেখা যাচ্ছে, আর বাচ্চাটা একদম কিউট, ঠিক আছে, আরো ফেলে পড়েছে জলের মধ্যে, একটু ভাসছে, আরো জল খেয়ে খেয়ে না একদম ফুলে উঠেছে। হুম। তো বাবাকে বলি ওটাকে উঠিয়ে তুমি একটুখানি ওই মানসা যেটা দিয়ে মাখা হয়েছিল, হুম। বাবারা কাকুরা আর জেঠুরা ছিল, তোমার মানে বলতে আমার কষ্ট লাগছে, বাচ্চা যেহেতু এটা, হুম। ওই যে বলে না যে পিণ্ড মেখে দিতে হয়, মারা হুম। যাওয়ার দিনকে যখন দেখবো শ্মশানে পিণ্ড মাখা যেটা বলে, পিণ্ড হুম। মেখে হুম। দিতে হয়। তো আমার কষ্ট লাগছে, তারপর বলছি, সেটা মেখে ওই মাংসটার মধ্যে দিয়ে বাচ্চাটা ভাসিয়ে দিচ্ছে, ঠিক আছে। কানের মধ্যে হলো আমি পুঁতে ছিলাম, আমাকে পোতা হয়েছিল, আমি মেয়ে ছিলাম, আমাকে পেটের মধ্যে মেরে দেওয়া হয়, আমার কানে ভাসছে এটা, মানে ও ভেসে ভেসে যাচ্ছে, কিন্তু আমার কানে আওয়াজ যাচ্ছে আমি মেয়ে ছিলাম, আমি মেয়ে। ও বলছে আমি মেয়ে ছিলাম, আমাকে মেরে দেওয়া হয়। আমার আমার আব্বুরা, মানে মুসলিম ছিল, তো আমার আব্বুরা আমাকে মেরে দেয় পেটের মধ্যে, মেয়ে চায় না বলে। আমি হাও হাও করে কাঁদি, হায় রে ভগবান, একটা বাচ্চাকেও মারতে কেউ হাত কাঁপেনি। বুঝতে পারছি। মানে ভাবো, সিম্পল, পেটের মধ্যে বাচ্চা আছে, 10 মাসে সে বেরোবে, হুম। তার আগে তাকে পেটের মধ্যে মেরে দেওয়া হয়। পৃথিবীতে যেমন এই ভালো মানুষও আছে, সেরকম নৃশংস মানুষ বা খারাপ মানুষের সংখ্যাও কম নেই। সত্যি আমি আমি প্রথম তখন যখন 5 স্টারের প্রভাব পড়ি না,
হুম। তো আমি কোন ক্লাসে পড়ি জানো? ক্লাস 6। মনে হচ্ছে আমার কানে বাজে তখন যে মেয়েটা, ওই বাচ্চাটা বলছে যে আমি একটা মেয়ে স্পাম ছিলাম, মানে মেয়ে জিন ছিলাম, যেটা আমরা কি বলবো তোমাকে, যে 10 মাস আমার বয়স পেটের মধ্যে, আমার আব্বু আমাকে পেটের মধ্যে মেরে ফেলে। এরকম এরকম কিছু জিনিস যখন কানের মধ্যে আসে না, মনে হয় না যে কি দুনিয়াতে বাস করছি বা কি করছি, সেরকম মনে হতো তখন। যাই হোক কুনাল, ঘটনাটা খুবই প্যাথেটিক ছিল এবং ব্যাপারটা অনেকটাই ইমোশনাল। তো আই থিঙ্ক আজকে আমরা এই রেকর্ডিংটা আর বেশি কন্টিনিউ করব না। আমাদের শ্রোতা বন্ধুদের যদি এই রেকর্ডিংটা ভালো লাগে, আশা করছি অবশ্যই ভালো লাগবে। তো আমরা সেরকম হলে আরেকটা রেকর্ডিং এ আমি তোমাকে অবশ্যই চাইবো। তো আজকের মতো আমি রেকর্ডিংটা এখানেই শেষ করছি। ওকে, তোমার কি কিছু বলার আছে আমাদের শ্রোতা বন্ধুদেরকে? সেটা বলবো যে কোনোদিন যখন এরকম ন্যাচুরাল থিং যদি কারোর সাথে ঘটে, হুম। প্যানিক হওয়ার দরকার নেই। খুব ফ্র্যাঙ্কলি ভাইদের সঙ্গে তুমি কথা বলো, তা ওরা দেখবে তোমার সঙ্গে নিজেরাই কথা বলতে চাইবে, ওরা তোমাকে ইশারা করবে, বা ওরা তোমাকে একটা ফিলিংস বোঝাবে, সেই ফিলিংসটা বোঝার চেষ্টা করো ওদের। আমি কিন্তু বুঝেছি তাদের কষ্টটা কোথায়, তারা সুসাইড কেন করেছে, বা তারা মারা কেন গেছে, বা তাদের সাথে কি ঘটনা ঘটেছে। ওরা ওইটার থেকে মুক্তি হতে চায়। তো সেই মুক্তি হওয়ার জন্য কিন্তু আমাদেরকে যাবতীয় যা করা দরকার সেটা অন্তত করে দেওয়া দরকার, হেল্পটা করে দেওয়া দরকার। অনেক গরিব মানুষ থাকে যারা এই জিনিসটা করতে পারে না, সেজন্য হয়তো সেইভাবে ওরা কষ্টটা পায়, সেই জন্য অনেক জায়গায় ঘুরে বেড়ায়। একদম ঠিক আছে কুনাল, আজকের মতো তাহলে আমি রেকর্ডিংটা এখানেই শেষ করছি। ভালো একদম, থেকো। একদম, একদম। শুভরাত্রি। শুভরাত্রি। এটাই ছিল আজকের পডকাস্ট। এই রকমই আরও পডকাস্ট শুনতে এই ভিডিওটির শেষে স্ক্রিনের উপরে আসা বাঁ দিকের বা ডান দিকের ভিডিওটি ক্লিক করুন। আর আমাদের চ্যানেলে আসা আরও লেটেস্ট আপডেট পেতে স্ক্রিনের নিচে আসা বেল নোটিফিকেশনটি অবশ্যই ক্লিক করুন। তো এখনকার মতো এখানেই শেষ করছি, ফিরে আসবো আরও কিছু ইন্টারেস্টিং ঘটনা নিয়ে। Till then, tune in and turn up the fear. This is Terror FM.